সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্রদের আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং পরিবার পরিজন নিয়ে সুস্থ আছো। আমি তোমাদের পড়াচ্ছি সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতির অর্থের চাহিদা এবং অর্থের যোগান নামে তোমাদের যে অধ্যায়টি আছে, এটি আমাদের আলোচ্য বিষয়। তো অর্থের চাহিদা এবং অর্থের যোগান এই অধ্যায়ের যে টপিকটি নিয়ে আজ আমি আলোচনা করব সেটি হচ্ছে কোয়ান্টিটি থিওরিজ অফ মানি। আজ আমরা পড়ব ফিশারস কোয়ান্টিটি থিওরি অফ মানি। বিখ্যাত ক্লাসিক্যাল অর্থনীতিবিদ আরভিং ফিশার 1911 সালে প্রকাশিত গ্রন্থ দ্য পারচেজিং পাওয়ার অফ মানিতে অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে আলোচনা করেন। এই বইয়ে তিনি অর্থের পরিমাণ, দাম স্তর এবং অর্থের মূল্যকার সম্পর্ক নির্ণয় করার জন্য একটি সমীকরণ ব্যবহার করেন এবং তারই নাম অনুসারে এই সমীকরণটিকে বলা হয় ফিশারস কোয়ান্টিটি থিওরি অফ মানি বা ফিশারস ইকুয়েশন অফ এক্সচেঞ্জ। আবার এই সমীকরণটিকে ফিশার অর্থকে শুধুমাত্র লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। এই জন্য এই সমীকরণটিকে আবার গ্র্যান্ড ট্রানজ্যাকশন অ্যাপ্রোচ অফ কোয়ান্টিটি থিওরি অফ মানি হিসাবেও অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ এখানে এই ফিশারের যে আমরা সমীকরণটি পড়তে যাচ্ছি, অর্থের পরিমাণ তত্ত্ব, সেটি ফিশারস কোয়ান্টিটি থিওরি অফ মানি কিংবা গ্র্যান্ড ট্রানজ্যাকশন অ্যাপ্রোচ অফ কোয়ান্টিটি থিওরি অফ মানি দুটো নামেই পরিচিত। ফিশার বলেছেন যে অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের যে সম্পর্কটা, অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের যে সম্পর্ক, সেটি হচ্ছে সরাসরি এবং সমানুপাতিক। এবং তিনি আরও বলেছেন অন্যান্য উপাদান যেমন অর্থের প্রচলন গতি এবং বাণিজ্যের পরিমাণ যদি স্থির থেকে, তাহলে অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে দাম স্তরও দ্বিগুণ হয়ে যাবে। এবং তার কথা হচ্ছে আরেকটিও, যে দ্রব্যের দামের সঙ্গে অর্থমূল্যের সম্পর্ক হচ্ছে বিপরীত। তাই অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য হবে অর্ধেক। এখানে কিন্তু ফিশার তার সমীকরণ সম্পর্কে যে কথাগুলো করেছেন তার একটি জিস্ট আমরা এখান থেকে তাহলে জানতে পারছি। সেটা হচ্ছে, প্রথমে তিনি যে কথা বলেছেন সেটি হচ্ছে যে অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের সম্পর্কটি কেমন ধরনের, সেটি হচ্ছে সরাসরি এবং এটি সমানুপাতিক ধরনের হবে। এবং অন্যান্য উপাদান যেমন এখানে অর্থের প্রচলন গতি এবং বাণিজ্যের পরিমাণ, এই দুটোর কথাই বলা হয়েছে, সেই দুটি যদি স্থির থাকে, থেকে যদি অর্থের পরিমাণ বাড়ানো হয়, অর্থাৎ এখানে যদি দ্বিগুণ করে ফেলা হয় আমরা মনে করি, তাহলে দাম স্তর কি হবে, দাম স্তরও বেড়ে সেটি তখন দ্বিগুণ হয়ে যাবে। এবং তারপরে যে কথাটি তিনি বললেন যে দ্রব্যের যে দাম তার সঙ্গে অর্থের যে মূল্য, এর সম্পর্কটি কেমন, এই সম্পর্কটি হচ্ছে বিপরীত। সুতরাং এই বিপরীত সম্পর্কের কারণেই যে অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে অর্থের মূল্যটি হবে আমাদের অর্ধেক। তাহলে এটাই হচ্ছে আমাদের যে ফিশারের বক্তব্যটি আছে তার মূল কথা। এখন এই বক্তব্যটিকে উনি যখন ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা করার আগে তিনি এই তত্ত্বটির কিছু অনুমিত শর্ত নিয়েছেন। আমরা এখন সেই অনুমিত শর্তগুলো একটু জানি। ফিশার যে অনুমিত শর্তগুলো তার লেনদেন তত্ত্বে বিবেচনা করেছেন, সেগুলো হচ্ছে পূর্ণ নিয়োগ অর্থনীতি বিবেচ্য, অর্থাৎ অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান থাকবে। উনি যে সময়ে ওনার তত্ত্বটি নিয়ে আলোচনা করেছেন সেই সময়কারের কথা বলেছেন, যে সে সময়ে যে এইটিতে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অবস্থা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে। এখানে উনি অর্থকে শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসাবে ধরে নিয়েছেন, যদিও আমরা জানি যে এটি ছাড়াও অর্থের আরো অন্যান্য কাজ রয়েছে, তবে উনার তত্ত্বে উনি অর্থকে শুধু বিনিময়ের মাধ্যম হিসেবেই ধরে নিয়েছেন। তৃতীয়ত হচ্ছে স্বল্পকালে মোট লেনদেনের যে পরিমাণ সেটি থাকবে হচ্ছে স্থির। এটি এই অবস্থায় মোট লেনদেনকে উনি স্থির ধরে নিয়েছেন। চতুর্থত যেটি উনি ধরে নিয়েছিলেন যে দ্রব্যের দাম বা মূল্যস্তর একটি নিষ্ক্রিয় উপাদান হিসেবে তিনি এখানে ধরে নিয়েছেন দ্রব্যের দাম বা মূল্যস্তরকে।
নিষ্ক্রিয় উপাদান হিসেবে ধরেছেন। পঞ্চমত তিনি ধরেছেন যে স্বল্পকালে অর্থের যে প্রচলন গতিটি আছে সেটি হচ্ছে স্থির। এই অনুমিত শর্তগুলোর উপর ভিত্তি করেই আমাদের ফিশার ওনার তত্ত্বটিকে অগ্রসর করেছেন। ফিশারের মতে অর্থের চাহিদা ও যোগানের উপর অর্থের মূল্য নির্ভর করে। অর্থের চাহিদার কথা বলতে গিয়ে ফিশার অর্থের যে প্রাথমিক কাজের অর্থাৎ বিনিময় মাধ্যমের উপর বেশি জোর দিয়েছেন। অর্থের চাহিদার সৃষ্টি হয় অর্থের সাথে বিনিময়যোগ্য দ্রব্য ও সেবা সামগ্রীর পরিমাণ থেকে। মানুষ দৈনন্দিন লেনদেনের উদ্দেশ্যে কিন্তু অর্থের চাহিদাটি করে থাকে। দেশে নগদ অর্থের মোট চাহিদাটি যদি আমরা বের করতে চাই তাহলে আমরা দেখব যে বিক্রয়যোগ্য যাবতীয় যে দ্রব্য সামগ্রী আছে এবং তাদের দামের গুণফলই হচ্ছে অর্থের মোট চাহিদা। অর্থাৎ অর্থের মোট চাহিদাকে আমরা যদি বলি পি ইন্টু টি, এখানে আমাদের টি হচ্ছে বিক্রয়যোগ্য যাবতীয় দ্রব্য সামগ্রী এবং এখানে পি হচ্ছে তাদের দাম। সুতরাং এর গুণফলই হচ্ছে অর্থের মোট চাহিদা। আর অর্থের যোগান বলতে কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে দেশে মোট অর্থের পরিমাণকে বোঝায়। কিন্তু অর্থের যোগান এর প্রচলন গতির উপরও কিন্তু নির্ভরশীল। এখন প্রচলন গতিটি কি? প্রচলন গতিটি হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে এক একক অর্থ কতবার হস্তান্তরিত হয় তাকে আমরা বলি অর্থের প্রচলন গতি, অর্থের প্রচলন বেগ। অর্থাৎ একটি 100 টাকার নোট যদি 5 বার হাত বদল হয় তাহলে আমরা বলবো যে এটির ওই নোটটি তাহলে 500 টাকার মূল্যের দ্রব্য সামগ্রী কিনতে পারে। সেভাবেই আমরা অর্থের প্রচলন বেগকে বুঝতে পারি। এখন অর্থের পরিমাণকে যদি অর্থের প্রচলন বেগ দিয়ে গুণ করা যায় তাহলে দেশে মোট অর্থের যোগান কত তা জানা যায়। অর্থাৎ অর্থের মোট যোগান হচ্ছে আমাদের এম ইন্টু ভি। এখানে এম হচ্ছে অর্থের পরিমাণ আর ভি হচ্ছে তার প্রচলন বেগ বা প্রচলন গতি। এই তত্ত্বে আরো বলা হয়েছে যে অর্থব্যবস্থায় মোট আর্থিক যে ব্যয়টি আছে সেটি সবসময় সর্বদাই বিক্রয়যোগ্য যাবতীয় দ্রব্য সামগ্রীর মোট মূল্যের সঙ্গে অভিন্নভাবে সমান হবে। অর্থাৎ এই অর্থব্যবস্থায় যে আর্থিকটা ব্যয়টা আমরা করব সেটি কার হবে? যে দেশের যত বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর আছে তার যে মোট মূল্য তার এটি সমান হবে। অর্থাৎ এটিকে আমরা বলতে পারি যে এমভি ইকুয়াল টু সামেশন অফ পিআই কিউআই ইকুয়াল টু পিটি। অর্থাৎ এখানে আমরা এমভি হচ্ছে আমাদের অর্থের মোট যোগান, পিটি হচ্ছে অর্থের মোট চাহিদা। আর সামেশন অফ পিআই কিউআই হচ্ছে আসলে এখানে সামেশন মানে হচ্ছে এখানে আমরা একটা সমষ্টির চিহ্ন হিসেবে বিবেচনা করি। আর পিআই হচ্ছে প্রতিটি স্বতন্ত্র দ্রব্যের দাম স্তর এবং কিউআই হচ্ছে প্রতিটি স্বতন্ত্র বিক্রয়যোগ্য দ্রব্যের পরিমাণ। এবং ফিশার যেটি মনে করতেন সেটি হচ্ছে যে স্বল্পকালীন প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্যের জন্য অর্থের প্রচলন বেগ সেটি অপরিবর্তিত থাকে, অর্থাৎ ভি এখানে অপরিবর্তিত থাকে। আবার অর্থব্যবস্থায় যেহেতু সবসময় উনি পূর্ণ নিয়োগ ধরে দিয়েছিলেন সেহেতু পূর্ণ নিয়োগ অবস্থায় থাকায় সেখানে টিও আমাদের কি স্থির থাকে। এবং ভি এবং টি এর স্থির অবস্থা বোঝানোর জন্য আমরা 1 নং সমীকরণে এটিকে এভাবে লিখতে পারি, অর্থাৎ ভি এবং টি এর উপর বার চিহ্ন দিয়ে আমরা এই দুটোকে স্থির দেখাতে পারি। এবং তাহলে আমরা যদি সমীকরণটিকে আরেকটু সাজিয়ে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে রূপটি আসছে সেটি হচ্ছে অর্থের যোগানের উপর দাম স্তরের নির্ভরশীলতাটা আমরা এই 3 নম্বর সমীকরণের মাধ্যমে কিন্তু বোঝাতে পারি। অর্থের যোগান সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত হলে দাম স্তর নির্ধারণের যে তত্ত্বটি সেটি পাওয়া যায়। এই তত্ত্বে বলা হয় যে দাম স্তর অর্থের যোগানের সমানুপাতিক হয়। অন্যভাবে আমরা বলতে পারি যে ক্লাসিক্যাল তত্ত্বে অর্থ আসলে নিরপেক্ষ। এর মানে হচ্ছে অর্থের যোগানের পরিবর্তন শুধুমাত্র আর্থিক দাম স্তরেই কিন্তু পরিবর্তন আনে। অর্থের যোগানের পরিবর্তন প্রকৃত দাম স্তরের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। বা অর্থের পরিমাণ বাড়লে মোট আয়, নিয়োগ স্তর, সুদের হার ইত্যাদি বাস্তব বা প্রকৃত বিষয়গুলো অপরিবর্তিত থেকে যায়। এখন আমরা এখানে যে এই সমীকরণে এমটি ব্যবহার করেছি এই এম দ্বারা কিন্তু আমরা সরকার বা কেন্দ্রীয় ব্যাংক প্রচলিত কাগজি ও ধাতব মুদ্রাকে বুঝিয়েছি। কিন্তু আধুনিক আমাদের
আধুনিক যে ঋণ ভিত্তিক সমাজ, সেখানে নগদ অর্থ ছাড়াও যে ব্যাংক আমানত আছে সেটিও কিন্তু বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। এবং এই যে ব্যাংকের যে আমানতটি আছে সেটিকে আমরা যদি এম ড্যাশ এবং ওই ব্যাংক আমানতের যে প্রচলন গতি তাকে যদি আমরা ভি ড্যাশ দ্বারা চিহ্নিত করি এবং এই ধরে চিহ্নিত করে আমাদের যে 2 নম্বর সমীকরণটি ছিল সেটিকে যদি আমরা সম্প্রসারিত করি তাহলে সেটি দাঁড়াচ্ছে আমাদের mv প্লাস m ড্যাশ v ড্যাশ ইকুয়াল টু pt। অর্থাৎ আমরা আমাদের যেটি ছিল mv ইকুয়াল টু pt অর্থের চাহিদা যোগানের, সেটিকে আমরা এখন সম্প্রসারিত করলাম এবং সম্প্রসারিত যে এই অংশটুকু এখানে যোগ হলো আমাদের ব্যাংক আমানত এবং এর প্রচলন গতি। এর সাহায্যে আমরা এই সমীকরণটিকে সম্প্রসারিত করেছি। এখন এই সমীকরণটিকে আমরা যদি এখান থেকে দাম স্তর বের করতে চাই তাহলে দাঁড়াচ্ছে p ইকুয়াল টু mv প্লাস m ড্যাশ v ড্যাশ ডিভাইডেড t। এটি হচ্ছে আমাদের ফিশারের সমীকরণের সম্প্রসারিত রূপ, যা থেকে কিনা আমরা দাম স্তর কত হবে সেটি বের করে নিয়ে আসতে পারি। ফিশার মনে করেন যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, অর্থাৎ যদি আমাদের v ড্যাশ t এবং m ও m ড্যাশ এর অনুপাত এটি যদি স্থির থাকে তাহলে m ও m ড্যাশ যে হারে বাড়বে আর্থিক দাম স্তরও ঠিক সেই হারেই বেড়ে যাবে। অর্থাৎ তাহলে এটি হচ্ছে আমাদের ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য। অর্থাৎ ফিশার যে কথাটি বলেছিলেন যে অন্যান্য দ্রব্যের দামের মতো অর্থের মূল্য তার চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে। যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে অর্থের যোগান যে হারে বাড়ে অর্থের মূল্য সেই একই হারে কমে, এবং অর্থের যোগান যে হারে কমে অর্থের মূল্য সেই একই হারে বাড়ে। অর্থাৎ অর্থের যোগান যদি দ্বিগুণ করা হয় তাহলে দেখা যাবে যে অর্থের মূল্য কমে অর্ধেক হয়ে যাবে। আবার অর্থের যোগানের সাথে দাম স্তরের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। সুতরাং সেই জন্য অর্থের যোগানকে আমরা যদি দ্বিগুণ করি, অর্থাৎ এম এবং এম ড্যাশকে যদি দ্বিগুণ করি তাহলে দাম স্তরও কি হয়, দ্বিগুণ হয়ে যায়। এটি যে কথাটি বলেছিলেন সেটি আমরা এই সমীকরণের মাধ্যমেও দেখলাম। এখন যদি আমরা একটা চিত্রের মাধ্যমেও এই অবস্থাটিকে কিন্তু ব্যাখ্যা করে দেখতে পারি। আমাদের এই চিত্রে দেখতে পাচ্ছি যে আমরা এখানে এই চিত্রে ভূমি অক্ষে অর্থের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম স্তর দেখিয়েছি। আমরা যে সমীকরণটি দেখলাম সেখানে অর্থের প্রচলন গতি এবং লেনদেন স্থির থাকে বলে তাদেরকে যদি আমরা উজ্জ্ব রাখি তাহলে এম এবং পি এর মধ্যে সম্পর্ককে আমরা একটি সরল আকৃতির রেখার মাধ্যমে দেখাতে পারি। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের পি ইকুয়াল টু ফাংশন অফ এম, এটি হচ্ছে আমাদের সেই রেখা। এবং এই রেখাটি হচ্ছে অর্থের পরিমাণের উপর নির্ভরশীল থাকায় এই দাম স্তর রেখাটি দেখা যাচ্ছে যে 45 ডিগ্রি রেখার সমান, কারণ এখানে আমরা অর্থের পরিমাণের সঙ্গে যে দাম স্তর তার সম্পর্কটি হচ্ছে সমানুপাতিক, এই জন্যই এই রেখাটি এরকম আকৃতির হয়েছে। এবং এই রেখায় আমরা যদি দেখি যখন অর্থের পরিমাণ হচ্ছে ও এম নট পরিমাণ, তখন সেখানে দাম স্তর হচ্ছে ও পি নট পরিমাণ। অর্থাৎ এই বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অর্থের যোগানের পরিমাণ হচ্ছে এখানে ও এম নট এবং দাম স্তর হচ্ছে ও পি নট পরিমাণ। এখন যদি অর্থের যোগান দ্বিগুণ করা হয়, যদি অর্থাৎ সেটি করা হয় ও এম ওয়ান, এবং সেই অনুপাতে যদি আমরা দেখি যে দাম স্তরও বেড়ে হয়ে যাচ্ছে হলো আমাদের ও পি ওয়ান, যা কিনা আমরা এই বি বিন্দু দ্বারা নির্দেশ করেছি। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে অর্থের যোগান যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ আমরা যদি দেখি এম নট থেকে এম ওয়ানে নেওয়া হয় তাহলে দাম স্তরও বেড়ে পি নট থেকে পি ওয়ানে চলে গিয়েছে। অর্থাৎ এখানে আমাদের দেখতে পেলাম যে দাম স্তর এবং অর্থের পরিমাণের যে সম্পর্কটির কথা আমরা পড়ে এসেছি, ঠিক চিত্রেও সেটি প্রতীয়মান হচ্ছে। এখন আমরা যদি আমাদের বি চিত্রে আসি তাহলে সেখানে আমরা ভূমি অক্ষে দেখিয়েছি আগের মতো অর্থের পরিমাণ, কিন্তু আমরা লম্ব অক্ষে দেখিয়েছি হলো অর্থের মূল্য। এখানে আমরা দেখব যে যখন অর্থের পরিমাণ হচ্ছে হলো ও এম নট পরিমাণ, অর্থের পরিমাণ হচ্ছে ও এম নট পরিমাণ, এবং তখন অর্থের মূল্য হচ্ছে ভি এম নট পরিমাণ, যা আমরা সি বিন্দু দ্বারা দেখিয়েছি। আবার এখন যদি আমাদের
অর্থের পরিমাণ বেড়ে ও এম 1 হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের মূল্য কমে ভিএম 1 হয়েছে। অর্থাৎ এখানে অর্থের মূল্য ভিএম নট থেকে কমে ভিএম 1 হয়েছে। কেন? কেননা এখানে অর্থের পরিমাণ বেড়ে গিয়েছে। এখানে এটি এই দুটো বিন্দুকে আমরা দেখিয়েছি ডি বিন্দু দ্বারা। এখন আমরা যদি এই সি এবং ডি বিন্দু যোগ করি, তাহলে যে রেখাটি পাচ্ছি, অর্থাৎ এই যে একটি রেখা পেলাম আমরা, সি এবং ডি বিন্দু যোগ করে যে রেখাটি পেলাম, ভিএম ইকুয়াল টু ফাংশন অফ এম, এই রেখাটি হচ্ছে আমাদের অর্থের মূল্য নির্দেশক রেখা। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে অর্থের পরিমাণ যদি বেড়ে যায়, অর্থাৎ এম নট থেকে এম হয়ে যায়, তাহলে দাম স্তর বেড়ে পি নট থেকে পি ওয়ানে হয়ে যায়। আবার যদি আমরা দ্বিতীয় চিত্রে চলে আসি বা বি চিত্রে চলে আসি, যেহেতু আমরা এখানে বলেছি যে আমাদের অর্থের যোগানের সঙ্গে বা অর্থের পরিমাণের সঙ্গে অর্থের মূল্যের সম্পর্ক হচ্ছে বিপরীত, সেই জন্য দেখা যাবে যে আমাদের যখন অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে গিয়েছে বেড়ে, তখন কিন্তু আমাদের অর্থের মূল্য কমে অর্ধেক হয়ে গিয়েছে। এখানে যেহেতু দ্রব্য সামগ্রীর পরিমাণ স্থির থাকে, তাই অর্থের প্রকৃত মূল্য স্থির থাকে, এবং এই অবস্থায় সমপরিবর্তকার রেখার মাধ্যমে অর্থের পরিমাণ এবং অর্থের মূল্যের মধ্যে যে সম্পর্কটি আছে সেটি এখানে প্রকাশ পেয়েছে। তাহলে আমরা ফিশারের যে সমীকরণটি তত্ত্বগতভাবে পড়েছি সেটির ব্যাখ্যা পড়ে দেখলাম, সমীকরণ দেখলাম, চিত্রের মাধ্যমেও কিন্তু এটি প্রতিষ্ঠিত আমরা করতে পারলাম। এখন আমরা যদি এটি একটি গাণিতিক উদাহরণ নেই, তাহলে কিন্তু সেই গাণিতিক উদাহরণের সাহায্যে এটি ব্যাখ্যা করতে পারি। আমরা ধরে নেই অর্থনীতিতে এখানে এম অর্থের পরিমাণ হচ্ছে 200, এম ড্যাশ হচ্ছে 200, ভেলোসিটি অফ মানি বা ভি ইকুয়াল টু 4, ভেলোসিটি অফ ব্যাংক মানি বা ব্যাংক আমানতের হচ্ছে সেটিও 4, এবং লেনদেন টি হচ্ছে 100। তো এই মানগুলো যদি আমরা এখন আমাদের যে সূত্রটি আছে সেই সূত্রে বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের পি এর মানটি কত আমরা এখানে বের করতে পারি। তো সূত্রে যদি আমরা এই মানগুলো বসাই, আমরা বসানোর পরে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই যে আমাদের দাম স্তর বা পি হচ্ছে সেখানে হলো 16, অর্থাৎ আমরা এখানে এম ভি এম ড্যাশ ভি ড্যাশ এগুলোর সবগুলোর মান বসি, সব মান বসে হিসাব নিকাশ করে দেখলাম হচ্ছে আমাদের দাম স্তর হচ্ছে 16। আচ্ছা, এখন আমরা মনে করি যে অন্যান্য অবস্থাগুলো সব স্থির রয়েছে, স্থির থেকে অর্থাৎ আমাদের ভি ভি ড্যাশ টি স্থির থেকে এম এবং এম ড্যাশকে আমরা দ্বিগুণ করে ফেলেছি, অর্থাৎ আমাদের এম হয়েছে 400 এবং এম ড্যাশ হয়েছে 400। এখন এই অবস্থায় আমরা আবার ওই সূত্রেই এই মানগুলো বসিয়ে দিই। বসানোর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই মানগুলো বসানোর পরিপ্রেক্ষিতে আমরা এখানে পি এর যে নতুন মানটি পাচ্ছি সেটি হচ্ছে হলো 32। তাহলে যে কথাটা বলা হচ্ছিল যে অর্থে অন্যান্য অবস্থা স্থির থেকে অর্থের পরিমাণ অর্থাৎ এম এবং এম ড্যাশকে যদি দ্বিগুণ করা হয় তাহলেও দাম স্তর বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তাহলে এখানে কিন্তু আমরা ঠিক এই অবস্থাটি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এম এবং এম ড্যাশ ছিল 200 আর অন্যগুলো ছিল বি 4 এবং 100। তো এখানে আমরা এই তিনটিকে কিন্তু স্থির এখানে, এবং এই ক্যালকুলেশন থেকে আমরা মান পেয়েছিলাম দাম স্তরের 16 বা 16। এখন এই তিনটিকে আমরা স্থির ধরে রেখে এম এবং এম ড্যাশকে দ্বিগুণ করে ফেলেছিলাম, 200 থেকে 400, এটিও 200 থেকে 400। এর ফলে আমরা নতুন যে দাম স্তরটি পেলাম সেটি হচ্ছে 32। সুতরাং আমাদের যে আমরা যে তত্ত্বটি আমরা পড়ে আসলাম সেই তত্ত্বটি আমরা গাণিতিকভাবেও দেখলাম যে একই অবস্থা রয়েছে। তো কথা হচ্ছে যে আমরা প্রথমে যে কথাটি বলেছিলাম যে আরভিং ফিশার 1911 সনে এই তত্ত্বটি দিয়েছিলেন, আর এখন আমরা যখন এই তত্ত্বটি পড়ছি এখন হচ্ছে আমাদের 2021 সন। তাহলে আমরা বলতে পারি যে এই তত্ত্বটি কত দিনের পুরনো, অর্থাৎ এটি প্রায় 110 বছরের পুরনো একটি তত্ত্ব আমরা কিন্তু এখানে আলোচনা করছি, এবং এই তত্ত্বের বেশ কিছু সমালোচনা আছে। যদিও অর্থের মূল্য নির্ধারণের ক্ষেত্রে এই তত্ত্বটি গুরুত্বপূর্ণ, তবুও এই তত্ত্বটির বেশ কিছু সমালোচনা কিন্তু রয়ে গিয়েছে। আমরা এখন এই তত্ত্বটির সমালোচনাগুলো নিয়ে একটু জানব। এর প্রথম সমালোচনাটি যে বিষয়টি নিয়ে করা হয় সেটা হচ্ছে পূর্ণ নিয়োগের অনুমতি। এই
পুনর্নিয়োগের অনুমতি সম্পর্কে যে কথাটা বলা হয়েছে সেটি কিন্তু ফিশারের তত্ত্বের সীমাবদ্ধতা নিয়ে আসছে। কারণ লর্ড কেন্স ফিশারের তত্ত্বের সমালোচনা করতে গিয়ে বলেছেন যে পুনর্নিয়োগের সম্ভাবনা খুবই কম। যতদিন পর্যন্ত দেশে অব্যবহৃত সম্পদ থাকে, অর্থের যোগান বৃদ্ধির ফলে দেখা যায় যে প্রকৃত আয় এবং উৎপাদন বৃদ্ধি পায়। কেবলমাত্র পুনর্নিয়োগ স্তরে পৌঁছার পরেই অর্থের পরিমাণ দাম স্তরকে প্রভাবিত করে। সুতরাং এই যে কথাটির ফলে যে আমাদের যে লেনদেন তত্ত্বে যে কথাটি বলা হয়েছিল যে পুনর্নিয়োগ থাকবে, আসলে সেই তত্ত্বটির ব্যাপারটি সীমাবদ্ধতা পৌঁছে গিয়েছে। অর্থাৎ পুনর্নিয়োগ অবস্থা কিন্তু সবসময় অর্থনীতিতে থাকে না। পুনর্নিয়োগ স্তরে না থাকলে বলা হচ্ছে যে অব্যবহৃত সম্পদ থাকলে অর্থের যোগান বৃদ্ধির ফলে প্রকৃত আয় এবং উৎপাদনও বৃদ্ধি পাবে। সুতরাং এই যে পুনর্নিয়োগের অনুমতিটি নিয়েছেন সেটি ফিশারের তত্ত্বকে সীমাবদ্ধ করে ফেলেছে। দ্বিতীয়ত যে কথাটা বলা হয়েছে যে অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে বা ধরে নিয়েছেন উনি এখানে। আচ্ছা, এটিও কিন্তু এটাকে তত্ত্বটিকে সংকীর্ণ করেছে। কারণ এই তত্ত্বে আমরা শুধু বলছি যে অর্থই হচ্ছে বিনিময়ের মাধ্যম, কিন্তু বিনিময়ের মাধ্যম ছাড়াও মূল্যের সংরক্ষক হিসাবে অর্থের ভূমিকা যথেষ্ট, এবং এই জন্যই মানুষ অর্থ হাতে রাখতে চায়। এই জন্য যে অর্থের পরিমাণ যে অনুপাতে পরিবর্তিত হয়, একই অনুপাতে দ্রব্যমূল্যের পরিবর্তন নাও হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অর্থকে শুধুমাত্র বিনিময়ের মাধ্যমে বিবেচনা করায় এই তত্ত্বের সংকীর্ণতা হয়েছে। এরপরে যেটি বলছি আমরা, সেটি হচ্ছে যে ফিশারের সমীকরণ একটি তাৎপর্যহীন অভেদ। অর্থাৎ এখানে আমরা যেটি বলছি যে অর্থের মূল্যের নির্ধারকগুলোর উপর ফিশারের সমীকরণ যথার্থ যে ধারণাটা সেটি দিতে অসমর্থ। অর্থাৎ এই যে আমরা এমভি ইকুয়াল টু পিটি দ্বারা যে অর্থ প্রাপ্তি এবং অর্থ প্রদানের মধ্যে কেবলমাত্র সমতা সৃষ্টি করে, কোনো কার্যকরণ দ্বারা তার বিশ্লেষণ করা যায় না। সুতরাং এই জন্যই বলা হয় যে এই সমীকরণটি একটি তাৎপর্যহীন অভেদ। চতুর্থ যেটি বলা হচ্ছে যে গতি ও অর্থনীতির সঙ্গে ফিশারের তত্ত্ব সামঞ্জস্যহীন। ফিশারের তত্ত্বটি হচ্ছে একটি স্থির প্রকৃতির। কেবলমাত্র গতিহীন সমাজেই এটি কার্যকর করা সম্ভব, কিন্তু অর্থমূল্যের পরিবর্তন প্রকৃত অবস্থায় আসলে একটি গতিশীল ধারণা। সুতরাং এটি একটু আমাদের জন্য গতি ও অর্থনীতির সঙ্গে এই তত্ত্বটি সামঞ্জস্যহীন হিসেবে প্রতীয়মান হয়েছে। এরপরে যেটা আমরা বলছি সেটি বলছি হলো প্রচলন গতির পরিবর্তনীয়তা। বিনিময় সমীকরণ, অর্থাৎ এই সমীকরণে কিন্তু অর্থের প্রচলন গতিকে আমরা অনুমিত শর্তে দেখিয়েছি যে স্থির হিসাবে ধরে নেওয়া হয়েছে। বাস্তবে দাম স্তর এবং বাণিজ্যের পরিমাণ দ্বারা প্রচলন গতি প্রভাবিত হতে পারে। যেমন বাণিজ্যিক কার্যাবলী যদি বেড়ে যায় তাহলে কিন্তু অর্থের প্রচলন গতি বেড়ে যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রচলন গতি আসলে পরিবর্তনীয়, কিন্তু এখানে এই তত্ত্বে সেটিকে স্থির ধরে নেওয়াতে এটি একটি মানে সমালোচনার সুযোগ করে দিয়েছে। এরপরে যেটি আমরা বলছি সেটি হচ্ছে দাম স্তর নিষ্ক্রিয় নয় বরং সক্রিয়। এই তত্ত্বে আমরা দেখেছিলাম যে দাম স্তরকে নিষ্ক্রিয় হিসাবে বিবেচনা করা হয়েছে, কিন্তু আসলে দাম স্তর নিষ্ক্রিয় নয় বরঞ্চ এটি হচ্ছে সক্রিয়। কেননা যেখানে প্রতিনিয়ত জনসংখ্যা, ব্যবসা বাণিজ্য এবং রুচি পরিবর্তনশীল, সেখানে দাম স্তর সবসময় নিষ্ক্রিয় থাকতে পারে না, এটি সক্রিয় হয়ে যেতে পারে। এরপর হচ্ছে যে সুদের হারের প্রভাবকে অবজ্ঞা করা হয়েছে। অর্থের পরিমাণের পরিবর্তন দ্বারা সুদের হার কিন্তু প্রভাবিত হয়, এবং তার মাধ্যমে আমরা দেখি যে দাম স্তরও প্রভাবিত হয়ে থাকে। কিন্তু অর্থের পরিমাণ এবং দাম স্তরের মধ্যে সম্পর্ক যখন ব্যাখ্যা করা হয়েছে তখন কিন্তু সুদের হারের প্রক্রিয়াগত বিষয়টি ফিশার ব্যাখ্যা করতে পারেননি। সুতরাং এটিও আমাদের এ তত্ত্বের একটি সীমাবদ্ধতা। এরপরে যেটি আছে সেটি হচ্ছে মনস্তাত্ত্বিক উপাদান যেগুলো আছে তার প্রভাব অনস্বীকার্য। ফিশার এই সমীকরণে দাম স্তর পরিবর্তনের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক উপাদানের প্রভাব সম্পর্কে কোনো কিছু বলেননি, কিন্তু দাম স্তর পরিবর্তনের ক্ষেত্রে সামগ্রিক চাহিদা যথেষ্ট প্রভাব বিস্তার করে। আর এই যে সামগ্রিক চাহিদা সেটি কিন্তু জনগণের মানসিকতা এবং প্রত্যাশার দ্বারা যথেষ্ট পরিমাণে প্রভাবিত হয়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে এই যে আমরা ফিশারের তত্ত্বটি পড়লাম সেটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা দেখলাম সমালোচনা রয়েছে
সমালোচনা থাকলেও এই তত্ত্বটি কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হিসাবে বিবেচিত হয়েছে, কারণ এই আমাদের অর্থের পরিমাণ তত্ত্বের যে আমরা যে নির্ধারণ করতে গিয়েছি, সেটি নির্ধারণ করার ক্ষেত্রে এটি একটি মানে ভিত্তি হিসাবে কাজ করেছে। ক্লাসিক্যাল যে অর্থনীতিবিদ ফিশার, উনি লেনদেনের তত্ত্বের গুরুত্বটা আমরা আসলে খুব অস্বীকার এই কারণে করতে পারি না, কারণ অর্থের যোগান দ্বারা দাম স্তর প্রত্যক্ষভাবে আসলে প্রভাবিত হয়। এ কথাটি মাথায় রেখেই কিন্তু দেশের নীতি নির্ধারকগণ নীতি নির্ধারণ করার চেষ্টা করে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ জানলাম ফিশারের কোয়ান্টিটি থিওরি অফ মানি, ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব, যেটি একটি অনেক পুরনো অর্থের পরিমাণ তত্ত্ব। এই তত্ত্বটি আমরা আজ আলোচনা করলাম। এটি বেশ একটি সহজ তত্ত্ব, এটি তোমাদের জন্য জানা জরুরি। আমি আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং অবশ্যই এটি তোমরা সহজেই বুঝতে পারবে। এবং পরবর্তীতে আমরা অর্থের যে অন্যান্য পরিমাণ তত্ত্ব পড়ব, সেটির সঙ্গে কিন্তু এটির কম্প্যারিজন বা তুলনাগুলো আমাদেরকে পড়তে হবে। সেজন্যই এই তত্ত্বটি তোমাদের ভালো করে বুঝে পড়তে হবে। আমার ক্লাস দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।